ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা শুরু কিছুক্ষণ পর 10 শর্ত তেহরানের, 15টি ওয়াশিংটনের। দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধির সঙ্গে হবে আলাদা বৈঠক। আস্থা সংকটে তেহরান, হরমুজ খোলার হুঁশিয়ারি ট্রাম্পের। পারমাণবিক অস্ত্র সক্ষমতার পথ না ছাড়লে বিধ্বংসী হামলার হুমকি। And now we're going to open up the Gulf with or without them. No nuclear weapon. That's দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কমছে না হামের সংক্রমণ, সারা দেশে টিকাদান শুরু 20 এপ্রিল। আগে নেওয়া থাকলেও দিতে হবে ভ্যাকসিন, 45 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা। ডেঙ্গু চিকুনগুনিয়া মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি ঢাকার 2 সিটির। দলীয় প্রভাবে থামবে না খাল উদ্ধার অভিযান, দখলকারীদের তালিকা করে ব্যবস্থার হুঁশিয়ারি। মানবিক ডাক্তার কামরুলের হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ। অভিযুক্ত যুবদলের কেউ নয়, দাবি কেন্দ্রীয় নেতাদের। আইনি ব্যবস্থা সহ সহযোগিতার আশ্বাস। জনগণের স্বার্থ রক্ষায় সরকারকে ছাড় দেবে না 11 দল। রাজপথের আন্দোলনে জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য করার হুঁশিয়ারি বিরোধী দলের নেতাদের। এবং ঐতিহাসিক চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী। ক্যালিফোর্নিয়া উপকূলে সফল অবতরণ। 2028 সালে মানুষকে চাঁদে পাঠানোর আশা নাসার। অবশেষে পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা। ইসলামাবাদে বৈঠকস্থলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ প্রতিনিধি দল। তেহরানের দাবি প্রকৃত চুক্তি হলে তবেই তারা পূর্ণ সহযোগিতা করবে। অন্যদিকে ইরানের সহযোগিতা ছাড়াই হরমুজ প্রণালী খোলা হবে বলে হুঁশিয়ার করেছেন ডোনাল্ড ট্রাম্প। হাজার হাজার নিরাপত্তা বাহিনীর করা পাহারায় পাকিস্তানের রাজধানী। শনিবার সকাল থেকে নানা ধোঁয়াশার পর অবশেষে ইসলামাবাদে পৌঁছালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার অবতরণের আগে দেশটিতে মধ্যপ্রাচ্যের ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারও পৌঁছান। এর আগে শুক্রবার মধ্যরাতে 71 সদস্যের প্রতিনিধি দল নিয়ে পৌঁছান ইরানের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তারা বিমানের প্রতিটি ফাঁকা আসনে তেহরানের মিনাপ স্কুলে ওয়াশিংটন তেল আবিবের যৌথ বিমান হামলায় নিহত শিক্ষার্থীদের ছবিও নিয়ে আসেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স পৌঁছানোর পরই মূল আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও ইরান বলছে তাদের পূর্বশর্ত পূরণ না হলে সংলাপ শুরু হবে না। ইরানি পক্ষ স্পষ্ট করেছে আলোচনায় তারা সদিচ্ছা নিয়ে এলেও যুক্তরাষ্ট্রের প্রতি তাদের আস্থা নেই। গালিবাফ জানিয়েছেন অতীত অভিজ্ঞতায় ওয়াশিংটনের প্রতিশ্রুতি ভঙ্গই তাদের প্রধান উদ্বেগ। তেহরানের দাবি প্রকৃত চুক্তি হলে তবেই তারা পূর্ণ সহযোগিতা করবে, না হলে আলোচনা এগোনো কঠিন হবে। ইরানিরা আন্তরিকভাবে আলোচনায় বসতে প্রস্তুত থাকলে আমরা অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেব, কিন্তু তারা যদি ছলচাতুরির চেষ্টা করে আমাদের আলোচক দল তা মেনে নেবে না। তাই বৈঠক শুরু হওয়ার আগেই আলোচনার পরিবেশে অনিশ্চয়তা ও কূটনৈতিক চাপ তৈরি হয়েছে। এর মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বিকেলের দিকে আলোচনার প্রস্তুতি নিচ্ছেন ইরানি প্রতিনিধি দল। পাকিস্তানের মধ্যস্থতা শুরু হওয়ায় বৈঠক আগামী কয়েকদিন ধরে চলতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন হরমুজ প্রণালী শিগগিরই খুলে দেওয়া হবে, প্রয়োজনে ইরানের সহযোগিতা ছাড়াই। হরমুজ প্রণালী ঘিরে জ্বালানি সরবরাহ সংকট এখন বৈশ্বিক উদ্বেগে পরিণত হয়েছে। তিনি আরও স্পষ্ট করেছেন ইরানের সঙ্গে যে কোনো চুক্তির মূল শর্ত হবে দেশটির পারমাণবিক অস্ত্র না থাকা। বিশ্লেষকদের মতে এই অবস্থান আলোচনার প্রক্রিয়াকে একদিকে যেমন চাপ দিচ্ছে, অন্যদিকে কূটনৈতিক দর কষাকষি আরও কঠিন করে তুলছে। আলোচনার মধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে লেবানন পরিস্থিতি। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি অবস্থানে রকেট হামলার দাবি করেছে। ইসরায়েলি বাহিনীও লেবানন থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে। এতে সীমান্ত এলাকায় নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ছে। এই সংঘাত যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় লেবানন ইস্যুকে আরও চাপ হিসেবে সামনে নিয়ে এসেছে। নাদিম মারজান, সময় সংবাদ। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান, যাচ্ছি তার কাছে।
ইনান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। পাকিস্তানের মধ্যস্থতায় যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে আলোচনা, সেটি কিছুক্ষণ পরই শুরু হবে। তো এই আলোচনা নিয়ে আপনার কাছে কি কি তথ্য আছে? আপনি জানেন যে এই মুহূর্তটার জন্য আসলে গোটা বিশ্বই বলা যায় যে অধীর আগ্রহ ছিল। এখন পুরো চোখ আসলে ইসলামাবাদের দিকে, কারণ আপনি জানেন যে 2 সপ্তাহের জন্য ইরান এবং যুক্তরাষ্ট্র যে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সেটি আসলে নির্ভর করবে এই যুদ্ধবিরতি স্থায়ী শান্তি চুক্তিতে রূপ নেবে নাকি তারা আবারও উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হবে। আমরা একটু সবশেষ তথ্যগুলো দেখে আসি, তাহলে বুঝতে পারবো আসলে এই পর্যায়ে আসলে কোন পর্যায়ে আছে এই ইরান ইসরায়েল সংখ্যা। তাহলে আমরা দেখতে পাবো যে এই 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতির মধ্যে স্থায়ী শান্তি চুক্তির জন্য আলোচনা, এরই মধ্যে ইসলামাবাদে যুদ্ধবিরতির আলোচনার জন্য যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধি দল পৌঁছে গেছে, যেখানে যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, আছেন ট্রাম্পের জামাতা জারেড কোস্টার, এমনকি মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ, এবং ইরানের নেতৃত্ব দিচ্ছেন ইরানের পার্লামেন্টের স্পিকার জেডি ভ্যান্সের বিপরীতে আমরা দেখছি বাগের গালিফাফ। এবং এরই মধ্যে জেডি ভ্যান্স যেটি বলেছে যে ইরান যদি আসলে সত্যিকার অর্থে সদিচ্ছা দেখায় সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। বিপরীতে ইরান কিন্তু এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের যে আচার আচরণ, তাদের যে অবস্থান, সেটি এখন পর্যন্ত বিশ্বাস করতে পারছে না, কারণ এরই মধ্যে বেশ কয়েকবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে যুক্তরাষ্ট্র। সেই কথাটাই মূলত বলেছেন বাগের গালিবাফ, যিনি ইরানের পার্লামেন্টের স্পিকার। এবং এরই মধ্যে কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আলোচনা যদি কোনো কারণে ভেস্তে যায় সেক্ষেত্রে নতুন করে আবারও ইরানে তিনি হামলা চালাবেন, যে কারণে আসলে এখন উকি দিচ্ছে যে এই ইসলামাবাদের শান্তি চুক্তি আলোচনা আসলে কি আলোচনা হয়। এছাড়া সবচেয়ে বড় যে বিষয়টি, এই যে আপনি জানেন 2 সপ্তাহের যে যুদ্ধবিরতি চলছে, এই যুদ্ধবিরতির মধ্যেই কিন্তু এরই মধ্যে আমরা জানতে পারছি যে হরমুজ প্রণালী এবং পারমাণবিক নিরস্ত্রীকরণ করা নিয়ে ইরানকে সে বিষয়ে কিন্তু আলোচনা হচ্ছে। আমরা এই বিষয়ে একটু সবশেষ তথ্য জানতে চাই ইসলামাবাদ থেকে। সেখানে আছেন পাকিস্তানের সিনিয়র সাংবাদিক Yasin Akuke. Welcome to our show. And as we all know that Iranian and US delegations are right now in Islamabad. So what are going to be the main agendas on these discussions? सर अस्सलाम वालेकुम। सबसे पहले आपका शुक्रिया कि आपने मुझे मौका दिया। देखिए, इस वक्त पाकिस्तान पूरी दुनिया के लिए मरकज़ निगाह बना हुआ है। उसकी सबसे बड़ी वजह यह है कि हमारा ईरान के साथ सबसे लंबा बॉर्डर है। तो इसमें जब ये सबसे पहले स्टार्ट हुआ तो चाइना ने बहुत एफर्ट की, पाकिस्तान मुसलसल ये कोशिश कर रहा था कि किसी तरीके से ईरान और अमेरिका इजराइल के दरमियान सीज फायर हो जाए और ये जंग रुक जाए। चूंकि अगर ये जंग लंबी होती है तो इससे सबसे ज्यादा जो मुतासर मुल्क होता है वो हमारा मुल्क पाकिस्तान ही था। तो पाकिस्तान ने मुसलसल कोशिश के बाद जब ये अमेरिका से भी बात की, जब ये लास्ट नाइट चल रही थी कि अमेरिका ने कहा था कि हम ईरान के ऊपर हमला कर देंगे, तो पाकिस्तान के जो फील्ड मार्शल आसिम मुनीर साहब हैं और इसके अलावा हमारे जो प्राइम मिनिस्टर हैं वज़ीर आज़म शहबाज शरीफ और हमारे वज़ीर ख़ारजा इसाक डार साहब, ये मुसलसल राब्ते में रहे। इन्होंने चाइना के साथ राब्ता किया, सऊदी अरेबिया के साथ राब्ता किया, बहरीन के साथ राब्ता किया, जितनी भी खलीजी रियासतें हैं। इसके अलावा ये मुसलसल अब्बास इराक़ची जो ईरानी वज़ीर ख़ारजा हैं उनके साथ, और जो उनके स्पीकर हैं बालिकाफ बाकर साहब, उनके साथ मुसलसल राब्ते में रहे, और जो जेडी वैंस हैं अमेरिका के नायब सदर हैं उनके साथ मुसलसल राब्ते में रहे। तो जो जेडी वैंस हैं, अगर आप सारी सिचुएशन को अगर आप देखें तो अमेरिका ने इस जंग से कुछ हासिल नहीं किया है। अब इस जंग का मकसद ये है कि अमेरिका को भी एक फेस सेविंग चाहिए कि हमने ये जंग जीत ली है, और ईरान को भी एक फेस सेविंग चाहिए कि हमने ये जंग जीत ली है। अब सबसे बड़ा इशू ये है कि अमेरिका का जो मुतालबा वो चाहते हैं कि जो अपनाए हरमूज है उसको फौरी तौर पर खोला जाए, और एक लंबी फहरिस्त थी उनकी मुतालबात की, तकरीबन कोई 15 के करीब मुतालबात थे, और एंड ऑफ द टाइम अब मुतालबात कम होते जा रहे हैं कि वो कहते हैं कि आप अपनाए हरमूज को खोल दें और हम आपके साथ सीज फायर करने को तैयार हैं। और ईरान भी इस वक्त सीज फायर करने को तैयार है। इसमें सबसे बड़ा प्लेयर इस वक्त पाकिस्तान है। और दूसरा जो बड़ा ब्रेक थ्रू हुआ है, बहुत सारे लोगों को नहीं पता, ब्रेक थ्रू होने की सबसे बड़ी वजह ये बनी कि पाकिस्तान मुसलसल चाइना के साथ राब्ते में था, और चाइना ने पूरी कोशिश की कि किसी भी तरीके से। Mr. Yasin, what does Pakistan see as a biggest deal breaker? Is it sanction relief or on the Hormuz Strait on this point? What does Pakistan see as a biggest deal breaker? देखें, इस वक्त पाकिस्तान जो सिचुएशन आप कह रहे हैं ना कि मुझे लगता है कि जो सीज फायर अभी होने जा रहा है, क्योंकि आरजी जंग बंदी चल रही है, तो जो कंप्लीट सीज फायर होगा उसमें ये चीज होगी कि ईरान अपनाए हरमूज खोल देगा। इसके अलावा जो उनके ऊपर पाबंदियां लगी हुई हैं अमेरिका उनसे हटा देगा। अगर अमेरिका उनके ऊपर से पाबंदियां उठाता है, जहां तक यूरेनियम की बात है, तो कहीं ना कहीं पे ईरान की सिचुएशन होगी कि वो कहेगा कि हम यूरेनियम को खत्म नहीं करेंगे। Mr. Yasin, उसको Mr. Yasin, thank you very much for joining with us. Thank you.
নিবিড়, যেমনটি পাকিস্তানের সিনিয়র সাংবাদিক বলছিলেন, আসলে এই যে আজকে শান্তি আলোচনা হবে এখানে বেশ কয়েকটি মূল বিষয় কিন্তু আসলে গুরুত্বপূর্ণ। কারণ আপনি জানেন যে যুদ্ধবিরতি এখন চললেও এখন পর্যন্ত যুদ্ধবিরতির একটি স্থায়ী রূপ দেওয়ার জন্য দুপক্ষ আদৌ যে মূল আলোচ্য বিষয় সেগুলোতে একমত হবে কিনা সেটি কিন্তু একটি বড় ধরনের ঝুঁকি রয়েছে। যে কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক হুমকি দিয়ে আসছেন যে এই শান্তি আলোচনা যদি কোনো কারণে ভেস্তে যায় সেই ক্ষেত্রে তিনি আবারও হুমকি দিবেন। যেমনটি বলছিলাম, যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের আগে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আলোচনায় সমাধান না হলে তেহরানকে ছাড়াই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন তিনি। এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, সেটি দেখে আসবো। মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার মাঝেই ইরানকে কড়া ভাষায় সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালী নিয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আন্তর্জাতিক এই জলপথ ইরান বন্ধ করে রাখলেও তা খুব শিগগিরই উন্মুক্ত করা হবে। এক্ষেত্রে তেহরানের সহযোগিতা ওয়াশিংটন তোয়াক্কা করছে না বলে মন্তব্য তার। They're militarily defeated, and now we're going to open up the Gulf with or without them. But that'll be open. We're going to be, or the Strait as they call it, and I think it's going to go pretty quickly. And if it doesn't, we'll be able to finish it off one way. ইরানের সাথে সম্ভাব্য চুক্তির প্রধান শর্ত হিসেবে পারমাণবিক নিরস্ত্রীকরণকে অগ্রাধিকার দিচ্ছেন ট্রাম্প। তিনি জানান, আলোচনার পুরোটাই নির্ভর করছে ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখার উপর। দেশটির সামরিক সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। No nuclear weapon, number one. You know, I think it's already been regime change, but we never had that as a criteria. কালে ট্রাম্প ইরানের সঙ্গে দীর্ঘদিনের অমীমাংসিত আলোচনার কঠোর সমালোচনা করেন। বলেন, বিভিন্ন মার্কিন প্রেসিডেন্টের সাথে ইরান শুধু আলোচনা করে সময় নষ্ট করেছে, তবে তার প্রশাসন সেই পথে হাঁটবে না। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইনান, আমরা যুদ্ধবিরতির সময় কিন্তু দেখেছি যে লেবাননে ইসরায়েলের তাণ্ডব একদম আসলে এখন পর্যন্ত যুদ্ধবিরতির আগে থেকেই তারা চালিয়ে যাচ্ছিল, কিন্তু এই যুদ্ধবিরতির আড়ালে ইসরায়েলি বাহিনী বেশ করে নেতানিয়াহু প্রশাসন এবার টার্গেট করেছে লেবাননকে। এর মধ্যে লেবাননের দক্ষিণাঞ্চল সহ বৈরুতে ব্যাপক তারা হামলা চালিয়েছে। আমরা জানি যে যেদিন 8 এপ্রিল যেদিন যুদ্ধবিরতি ঘোষণা হলো তার প্রথম দিনে মাত্র 10 মিনিটে 100টির বেশি স্থানে আসলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এবং যেখানে আমরা দেখেছি 350-র বেশি হতাহত হয়েছেন, প্রাণহানি হয়েছে 350-র বেশি এবং আহত হয়েছেন 1000-এর আরও অনেক বেশি। যে কারণে আসলে এখন লেবানন ইস্যুটি আসলে গুরুত্বপূর্ণ। আমরা যদি একটু দেখি যে সবশেষ তথ্যগুলো, যে লেবাননও এখন পর্যন্ত নেতানিয়াহু বাহিনী সংঘাত অব্যাহত রেখেছে, বেশ করে দক্ষিণাঞ্চলে তারা তাদের যে ভূমি সেগুলো সম্প্রসারণ করছে এবং এরই মধ্যে লেবাননের প্রধানমন্ত্রী এবং ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে আগামী মঙ্গলবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র লেবানন এবং ইসরায়েলের মধ্যে এই যুদ্ধবিরতির একটি আলোচনার কথা রয়েছে। এখন পর্যন্ত এটি নিশ্চিত করা হয়নি। আপনি জানেন যে এই লেবানন ইস্যুটি মূলত ইরান সংঘাতের মধ্যে যুক্ত, কারণ ইরান যে 10 দফা প্রস্তাব দিয়েছে সেখানে তাদের আঞ্চলিক যে যুদ্ধগুলো রয়েছে সেগুলো বন্ধের কথা বলা হয়েছে। বিশেষ করে ইয়েমেনের কথা বলতে পারি হিজবুল্লাহর কথা, অর্থাৎ লেবাননে যে সশস্ত্র গোষ্ঠী রয়েছে তাদের যুদ্ধ বন্ধের কথাও বলা হয়েছে। এমনকি মধ্যপ্রাচ্যে যেই তাদের প্রক্সি নেটওয়ার্কগুলো রয়েছে, বিশেষ করে ইরান সমর্থিত যে গোষ্ঠীগুলো রয়েছে তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে সংঘাত চলছে সেই সংঘাতগুলো বন্ধের অন্যতম শর্ত ছিল ইরানের পক্ষ থেকে যে 10 দফা প্রস্তাব দেওয়া হয়েছিল। এবং আমরা যদি একটু ইরান যুক্তরাষ্ট্র আলোচনা যে আজ হবে সেটার মূল বিষয়গুলো আসলে একদম আমরা যদি আসলে দেখি যে আমরা জানি যে মূল পয়েন্টগুলো আসলে কি আলোচনায় কি, আমরা একটু আগে পাকিস্তানি সাংবাদিককেও জিজ্ঞেস করেছিলাম যে মূল আলোচনাগুলো আসলে কি হতে পারে। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আসলে আপনি জানেন যে হরমুজ প্রণালী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্টে রয়েছে। তার চেয়ে বড় কথা ইরান এবং ইসরায়েলের সঙ্গে যে সংকটে রয়েছে লেবানন এবং ইসরায়েল সংকটেও কিন্তু মূল আলোচনার বিষয়। লেবানন যুদ্ধ বন্ধ করাটা ইরানের পক্ষ থেকে অন্যতম একটি শর্ত দেওয়া হয়েছে এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যেটি বলছিলাম যে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে এখন থেকে হরমুজ প্রণালীতে যেসব জাহাজ চলাচল করবে সেই জাহাজগুলো চলাচলের ক্ষেত্রে টোল দিতে হবে। এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন এমন কোনো সুযোগ রাখা হবে না, অর্থাৎ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আগে যেমন ছিল তেমনই থাকবে, কিন্তু ইরানের পক্ষ থেকে সেটিতে টোল বসানোর কথা বলা হয়েছে। এবং আপনি জানেন পারমাণবিক কর্মসূচি যেটি অন্যতম যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ, 2015 সালে আমরা যখন দেখেছি যে পারমাণবিক চুক্তি থেকে জার্মানির সঙ্গে যে চুক্তি ছিল সেটি থেকে যুক্তরাষ্ট্র 2018 সালে বের হয়ে যাওয়ার পর থেকেই সেটি কিন্তু অচলাবস্থার মধ্যে রয়েছে। তো যুক্তরাষ্ট্র চাই ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র সক্ষমতা অর্জন করতে না পারে সেটি আসলে দিচ্ছে। এবং আঞ্চলিক মিত্র এবং নিষেধাজ্ঞা, অর্থাৎ ইরানের যে আঞ্চলিক মিত্র রয়েছে, যুক্তরাষ্ট্রের যে আঞ্চলিক মিত্রগুলো রয়েছে এবং ইরানের উপর যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে বিশেষ করে পশ্চিমা দেশগুলো, সেই নিষেধাজ্ঞা যদি যুক্তরাষ্ট্র তুলে নেয় সেক্ষেত্রে শান্তি আলোচনা হতে পারে। অর্থাৎ সামগ্রিকভাবে হরমুজ প্রণালীর কথা বলতে পারি, ইরানের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেগুলোর কথা বলতে পারি এবং ইরানের পারমাণবিক যে অস্ত্রের যে সক্ষমতা অর্জন সেই বিষয়গুলো মূলত আসলে আলোচনার বিষয়। তবে এটি দেখার বিষয় যে এই যুদ্ধবিরতির চুক্তিটি স্থায়ী শান্তি চুক্তিতে রূপ নিতে পারে কিনা। যদি
যে বিষয়গুলো রয়েছে, এজেন্ডাগুলো রয়েছে, সেগুলোতে যদি দুপক্ষ আসলে একমত হতে পারে। সবচেয়ে শঙ্কার বিষয় কোন বিষয়গুলোতে আলোচনা হবে সেই বিষয়বস্তুগুলো এখন পর্যন্ত আসলে প্রকাশ্যে আসেনি। ইনান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। ইরান এবং যুক্তরাষ্ট্র আলোচনার সবশেষ তথ্য এবং বিস্তারিত জানাতে স্টুডিওতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ওমর ইনান। অন্য প্রসঙ্গ, হামের প্রাদুর্ভাব মোকাবিলায় উচ্চ ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় চলছে জরুরি টিকাদান কর্মসূচি। সারা দেশে একসাথে শুরু হবে 20 এপ্রিল। অসুস্থ না হলে আগে টিকা নেওয়া থাকলেও 6 থেকে 59 মাসের সব শিশুদের টিকা নেওয়ার নির্দেশনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। বিশেষজ্ঞরা বলছেন, টিকা কার্যক্রম সফল হলে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে 1 থেকে 1.5 মাস। আরও জানাচ্ছেন মনির হোসাইন। দেশজুড়ে বাড়ছে হামের প্রাদুর্ভাব, প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। পরিস্থিতি মোকাবেলায় ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছে সরকার। 5 এপ্রিল থেকে দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ 18 জেলার 30টি উপজেলায় শুরু হয়েছে জরুরি টিকাদান কর্মসূচি। 12 এপ্রিল ঢাকার 2 সিটি, ময়মনসিংহ ও বরিশাল সিটিতে এবং 20 এপ্রিল সারা দেশে একযোগে শুরু হবে টিকা কার্যক্রম। সংশ্লিষ্টরা বলছেন, টিকা কার্যক্রম সফল হলে কমতে পারে হামের প্রাদুর্ভাব। মানব শরীরে টিকার প্রতিক্রিয়া শুরু হতে সময় লাগে 15 দিন থেকে 1 মাস। একথা জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, সে হিসেবে টিকা কার্যক্রম সফল হলে আক্রান্তের সংখ্যা কমতে সময় লাগতে পারে 1 মাস। যখনই কোনো টিকা দিচ্ছেন, এক সেল অ্যান্টিবডি তৈরি করছে, আরেক সেল মেমোরি হিসাবে স্টকে হয়ে গেল। ওই মেমোরি সিলটা করবে কি, দ্বিতীয় যখন আপনি টিকা দিচ্ছেন অলরেডি তৈরি হয়ে গেছে, কিন্তু তখন দ্বিতীয় টিকা দেওয়ার পর কিন্তু দ্বিতীয় ডোজ দেওয়ার পর কিন্তু অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগে না। সুতরাং 1 মাস টাইমের মধ্যে কিন্তু শুরু হয়ে যায় অ্যাকশন। রোগীর সংখ্যা কমে আসবে 1 মাসের মাথায়, তবে মৃত্যুর সংখ্যা কমতে আমাদের আরও 1 মাস অপেক্ষা করতে হবে। কারণ এখন যারা ইতিমধ্যেই খুব খারাপ অবস্থায় পৌঁছেছে, হাসপাতালে আছে বা হাসপাতালে বাইরে আছে, তাদেরকে সেবা দিয়ে সুস্থ করা এবং নতুন যে গুরুতর রোগীর সংখ্যা সেটা ধীরে ধীরে কমে আসবে। চলমান জরুরি ক্যাম্পেইনে টিকা নেয়া শিশুদের চলতি বছর জুনে আবার বুস্টার ডোজ নেয়ার পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। একটা টিকায় আংশিক প্রতিরোধ ক্ষমতা হয়, 2টো টিকা হলে সেটা পরিপূর্ণ, এমনকি শতকরা 100% প্রতিরোধ ক্ষমতা অর্জন হয়। তো এখন যে জরুরি টিকাগুলো হচ্ছে, জুন মাস থেকে সম্ভবত আবার গণটিকা দেওয়া শুরু হবে, তখন এরাও কিন্তু টিকা দিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, আগে হামের টিকা নেয়া থাকলেও 6 মাস থেকে 59 মাসের সব শিশুদের হামের টিকা নিতে হবে। তবে যাদের জ্বর কিংবা হাসপাতালে ভর্তি, তাদের অসুস্থ অবস্থায় টিকা নেওয়া যাবে না। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে হাম সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। পুরোপুরি সুস্থ হওয়ার আগেই অনেক শিশুকে বাড়ি নিয়ে যাওয়ায় পরিস্থিতি জটিল হচ্ছে বলে জানান চিকিৎসক। স্বাস্থ্য সচিব জানান, দেশে এখন টিকার কোনো সংকট নেই। 9 মাসের শিশু জাহিন গত 4 এপ্রিল থেকে রাজধানীর শিশু হাসপাতালের একটি শয্যায় এখন তার ঠিকানা। শরীরে লালচে র্যাশ আর তীব্র জ্বরের সঙ্গে লড়ছে এই ছোট্ট প্রাণ। হামের টিকা নেওয়ার বয়স হওয়ার আগেই ভাইরাসটি হানা দিয়েছে তার শরীরে। জাহিন একা নয়, দেশ জুড়েই চিত্রটা এখন ভয়াবহ। প্রতিদিনই হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে শিশুরা। এতে অভিভাবকদের মাঝে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। হঠাৎ দেখি হালকা করে র্যাশ আসছে বৃহস্পতিবার দিনেই, পরে বৃহস্পতিবার রাতে চিটাং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। 3 দিন ধরে ভর্তি। আজকে বাবুর 5 দিন জ্বর, ঠান্ডা ছিল প্রচুর। পরে হাসপাতাল শরীরে পুরো র্যাশ উঠেছিল, পরে হাসপাতালে আসার পর ইমার্জেন্সি ভর্তি করেছে আর কি। চিকিৎসা ভালো হয় নাই, ভালো করে নাই, হ্যাঁ সেই জন্য ঢাকা আছে। বাবুর প্রথমে জ্বর ছিল, পরে জ্বরের পর এই মুখে কি যেন উঠছে, পরে তাই দেখে ঢাকা নিয়ে আসছি। আনতে সারা গতর পুরে মাখাই গেছে। চিকিৎসকরা বলছেন, 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে। তবে উদ্বেগের জায়গা আরও একটি, হাসপাতাল থেকে আংশিক সুস্থ হয়ে বাড়ি ফেরার কদিন পরেই ফের অসুস্থ হয়ে পড়ছে অনেক শিশু। জেনারেলি মাস পিপলের সাথে মিশতে দিবে না, কারণ যেহেতু তার ইমিউনিটি ফ্রেশ, তার বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে, টনসিলাইটিস হতে পারে, আবার ডায়রিয়া হতে পারে, নিউমোনিয়া হতে পারে, কান ইনফেকশন হতে পারে। পরবর্তীতে নিজের ইমিউনিটি ফিরে আসতে কিন্তু সময় লাগে 2 সপ্তাহ 3 সপ্তাহ। এদিকে দেশে টিকার কোনো ঘাটতি নেই জানিয়ে স্বাস্থ্য সচিব বলেন, যেসব এলাকায় হামের প্রাদুর্ভাব বেশি রয়েছে সেখানে টিকাদান কর্মসূচি জোরদার করছে সরকার। আক্রান্ত হয়েছে বেশিভাবে, আমরা 5 তারিখ থেকে ওই সমস্ত স্পটগুলোতে এলাকায় আমরা টিকাদান কর্মসূচি
শুরু করেছি এবং এটা চলমান আছে। শুধু ঢাকাতেই নয়, বরগুনা, রাজশাহী, খুলনা, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া সহ সারা দেশে বেড়েছে রোগীর চাপ। বিশেষ করে কুমিল্লায় প্রতিদিনই আশপাশের জেলার বিভিন্ন উপজেলা থেকে হামের উপসর্গ নিয়ে নতুন নতুন শিশু আসছে হাসপাতালে চিকিৎসা নিতে। সারা দেশের এই মহামারী ঠেকাতে সচেতনতা আর সঠিক চিকিৎসা ব্যবস্থাপনা ছাড়া এই সংক্রমণ মোকাবিলা চ্যালেঞ্জিং বলছেন সংশ্লিষ্টরা। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে খুলনা মেডিকেলে আছেন রিপোর্টার তানজিম আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। তানজিম, খুলনা অঞ্চলেও হামের প্রাদুর্ভাব বাড়তে শুরু করেছে। বিভিন্ন উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন শিশুরা, এবং ঠিক কিছুক্ষণ আগেই আমরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছি। সেখানে 3-4 মিনিট আগে একটি হামের উপসর্গ নিয়ে একজন শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। এই নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মোট 2 জন শিশু মারা গেল, অর্থাৎ গত বৃহস্পতিবারও বিভিন্ন উপসর্গ নিয়ে একটি শিশুর মৃত্যু হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আজকের দিনে এখন পর্যন্ত 33 জন রোগী ভর্তি রয়েছে হামের বিভিন্ন উপসর্গ নিয়ে। গত বৃহস্পতিবার এই সংখ্যা ছিল 24, অর্থাৎ এটি যে প্রতিনিয়ত সংখ্যা আসলে বাড়ছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যে বিভাগ, এই বিভাগটিতে আসলে 13টি শয্যা রয়েছে। এর বিপরীতে এখন পর্যন্ত 33 জন শিশু ভর্তি রয়েছে এবং তাদেরকে আসলে মেঝেতে সহ বিভিন্ন জায়গায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং আমরা রোগী স্বজনদের সাথে কথা বলেছি, আসলে তারা যখন উপসর্গগুলো বুঝতে পারছেন তখন আসলে তারা নিয়ে আসছেন, এবং কোনো রোগী আসলে অবস্থা জটিল হয়ে যাচ্ছে, তাদেরকে অন্যত্র আসলে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হচ্ছে। এবং তারা বলছেন যে শিশুদের বিভিন্ন যে উপসর্গ, এই উপসর্গগুলো দেখা গেলে তারা দ্রুতই চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। কোনো রোগী আসলে 4-5-10 দিন পর্যন্ত তারা বাড়িতে রেখে চিকিৎসা চেষ্টা করেছেন। এই কারণে আসলে তাদের অবস্থা আরও কিছুটা জটিলতার দিকে যাচ্ছে। এবং গত 24 ঘন্টায় কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে 1 জন ছাড়পত্র পেয়েছেন, অর্থাৎ একটি শিশু সুস্থ হয়েছে। এর বাইরে আসলে তাদের যে চিকিৎসা সেটি এখানে চলছে। অনেকেই আসলে অক্সিজেন সহ বিভিন্নভাবে শ্বাসকষ্ট রোগী হচ্ছে, তাদেরকে সুস্থ রাখার চেষ্টা করা হচ্ছে। তো খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যে হামের উপসর্গের খবর আমার কাছেই ছিল সর্বশেষ। খুলনা মেডিকেল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী তানজিম আহমেদ। ডেঙ্গু চিকুনগুনিয়া মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। দলীয় প্রভাবে খাল উদ্ধার অভিযান থামানো যাবে না বলে সাফ জানিয়েছেন প্রশাসক। দখলকারীদের তালিকা করে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর। মশক নিধনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন 2 সিটি কর্পোরেশনের একাধিক টিম। শনিবার সকালে রাজধানীর মানিকদি এলাকায় মশক নিধন অভিযান উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবিলায় নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি। আগামীতে ডেঙ্গু থেকে মুক্তি হওয়ার জন্য, চিকুনগুনিয়া থেকে আমাদেরকে নিরাপদ রাখার জন্য ইতিমধ্যে আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মসূচি ঘোষণা হয়েছে। সেটা হলো ক্লিন স্কুল, নো মসকিউটো। এই প্রোগ্রামগুলো আমাদের অব্যাহত আছে। 537টি স্কুল কলেজে আমরা এই প্রোগ্রামগুলো চলমান আছে। এদিন রাজধানীর বেইলি রোড, কাকরাইল ও মগবাজার এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। বলেন, মশক নিধনের ঔষধ বিজ্ঞানাগারে পরীক্ষিত এবং কার্যকর। মশার ওষুধ যেটা আছে সেটা আপনারা জানেন, আমাদের মন্ত্রণালয় থেকে আমরা সেটা বিজ্ঞানাগারে পাঠিয়েছি পরীক্ষার জন্য, এবং তারা বলেছে যে এটা সঠিক আছে। শুধুমাত্র সিটি কর্পোরেশনের একার পক্ষে কোনোভাবেই মশা নিধন করা সম্ভব না, পরিষ্কার রাখাও সম্ভব না যদি জনগণ এগিয়ে না আসে। এছাড়া জিয়া সরণি খাল, কোনাপাড়া খাল ও কুতুবখালী খাল পরিদর্শন করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, অবৈধ দখলদারদের তালিকা করে নেওয়া হবে আইনি পদক্ষেপ। জানান, জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সাথে যুক্ত করতে দেয়া হয়েছে 300 কোটি টাকা বরাদ্দ। আমরা প্রথমে দখলমুক্ত করব এবং অবৈধ দখলদারের তালিকা করে আমাদের বিদ্যমান আইনে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার বিধিবিধান রয়েছে সে অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী এই জিয়া সরণি খালটি এই পর্যন্ত এসে বুড়িগঙ্গা নদীকে কানেক্ট করবার জন্য উনি 300 কোটি টাকা বরাদ্দ করেছেন। খালগুলো সচল রাখতে জনসচেতনতা প্রয়োজন বলে জানান প্রতিমন্ত্রী। আত্তজ রহমান, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 6 বছর পর করোনাকালে স্বাস্থ্য খাতে কেনাকাটায় অনিয়ম দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। সংস্থাটির দাবি 12 কোটি 3 লাখ টাকা লুটপাট করা হয়েছে। আর এই দুর্নীতির সঙ্গে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন 38 কর্মকর্তার সংশ্লিষ্টতার প্রমাণ মিলছে। গেল বছর কেনাকাটায় দুর্নীতি নিয়ে বিশ্বব্যাংক প্রতিবেদন জমা দিলে পুনরায় সক্রিয় হয় দুদক। তাসলিম তৌহিদের রিপোর্ট।
করোনা মহামারীতে ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার সুযোগে ভাইরাসের মতোই ছড়িয়ে পড়েছিল অনিয়ম দুর্নীতি। অন্তর্বর্তী সরকারের সময় বিশ্বব্যাংক কেনাকাটায় দুর্নীতি নিয়ে একটি তদন্ত প্রতিবেদন জমা দেয় দুদকে, যা নিয়ে সময় সংবাদ প্রতিবেদন প্রকাশের পর অনুসন্ধানের নামে সংস্থাটি। সেখানে বলা হয় 2020 সালের এপ্রিলে বিশ্বব্যাংক ও বাংলাদেশ যৌথভাবে কোভিড-19 মোকাবেলায় $600 মিলিয়ন চুক্তি করে। এতে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক থেকে অতিরিক্ত মেলে $100 মিলিয়ন। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, স্বাস্থ্য অধিদপ্তরের তৎকালীন পরিচালক ডাক্তার ইকবাল করিম সহ সংশ্লিষ্টরা মাস্ক, পিপিই ও অ্যাপ চালু সহ বিভিন্ন খাতে ব্যাপক অনিয়মে জড়ান। গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠানকে মাস্ক সরবরাহ, স্বজনপ্রীতির মাধ্যমে প্রকল্প পরিচালকের স্ত্রীর কোম্পানিতে অর্থ লেনদেনের অভিযোগও ওঠে। অনুসন্ধানে নেমে কেনাকাটায় 12 কোটি 3 লাখ টাকা লুটপাটের তথ্য পায় দুদক। এই দুর্নীতির সঙ্গে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সহ 38 জনের সংশ্লিষ্টতা মেলে। যোগ সদস্য ছিল ঠিকাদারি প্রতিষ্ঠানও, যাদের বিরুদ্ধে 6টি মামলার সুপারিশ করা হয় কমিশনে। অনুসন্ধানকারী কর্মকর্তাগণ প্রাথমিক সত্যতা পেয়ে মামলার সুপারিশ করেই তাদের অনুসন্ধান প্রতিবেদন দাখিল করেছেন। অনিয়মের যে বিষয়গুলো ছিল সেটা নিম্নমানের কোভিড সামগ্রী ক্রয় সংক্রান্ত এবং অভিযোগ ছিল যে শত শত কোটি টাকা আত্মসাতের। স্বাস্থ্য খাত নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা বলছেন, মহামারীর সময় একটি সিন্ডিকেট পকেট ভারী করলেও দুদকের সক্ষতায় ব্যবস্থা নিতে দেরি হয়েছে। প্রত্যেকটা ক্রাইসিসে একদল সাফার করে আরেকজনের ভাগ্য খুলে। দুর্নীতি দমন কমিশনে আছে, আর যারা ভিকটিম তারা কিন্তু এক শ্রেণী, সমাজের ওই শ্রেণীটা এলিট বলো বা ওরা তো এক শ্রেণী, তাদের আত্মীয় স্বজন দিয়ে এটা ম্যানেজ হয়ে যায়। করোনাকালে মাস্ক কেলেঙ্কারি ঘটনায় জেএমআই গ্রুপের বিরুদ্ধে মামলা করেছিল দুদক, যদিও পরবর্তীতে আসামিদের অব্যাহতি দেয় সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরছেন যানবাহন চালকরা। তেল পেতে অপেক্ষা করতে হচ্ছে 8 থেকে 10 ঘন্টা। এই মুহূর্তে রাজধানীর আসাদ গেটে আছেন রিপোর্টার সাইফুল ইসলাম এবং সিলেটে আছেন জয়ন্ত কুমার দাস। সরাসরি শুরুতেই যাচ্ছে সাইফুলের কাছে। সাইফুল, কাঠফাটা রোদ, তীব্র গরম, অসহ্য যন্ত্রণা নিয়ে আমরা দেখতে পেয়েছি যে রাজধানীর যে ড্রাইভারগুলি, বিশেষ করে বাইক চালকরা কিভাবে এই তীব্র গরমে কাতরানোর মতো করে সিরিয়ালে আছেন। আসলে একটু যদি পরিস্থিতি দেখায় যে এখানকার আগত চালকরা দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থেকে পানির বোতল সংরক্ষণ করছেন অনেকে, কেননা যদিও এই তীব্র গরমে অনেকে হয়তোবা পানির পিপাসায় ভুগছেন। শুধুমাত্র পানি নয়, নাস্তা করতে দেখেছি, নামাজ পড়তে দেখেছি, খাবার খেতে দেখেছি এখানকার আগত চালকদের। যদিও তাদের বক্তব্য এই যে এখানকার দীর্ঘ সিরিয়ালে থেকে কর্মঘণ্টা ব্যয় হচ্ছে নিজের যে দৈনন্দিন কাজের যে সময় সেটি। অনেকে এই যে ভোর থেকে সিরিয়ালে দাঁড়িয়ে তেল নিচ্ছেন, আমরা যদি প্রাইভেট কারের কথা বলি তারা কেউ শুধুমাত্র ভোর না, রাত 3টা থেকেও সিরিয়াল দিয়েছেন, আর বাইকের সিরিয়াল 2 থেকে 3 ঘন্টা এখানে আমরা দেখতে পেয়েছি। যদিও এই পাম্পের কথা যদি আমরা একটু বলি, 31,500 লিটার হচ্ছে এখানকার সোনার বাংলা যে আসাদ গেট পাম্প আছে তারা আজকে পেয়েছেন। এর পাশাপাশি 9,000 লিটার ডিজেল, 4,500 লিটার পেয়েছেন পেট্রোল। তবে এদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী কিন্তু দিয়ে যাচ্ছেন। যদিও চাহিদা আর ভোগ এই দুটির মাঝখানে যে সংকট, তার কারণেই হচ্ছে দীর্ঘ লাইন। কেননা আমরা দেখতে পেয়েছি রাজধানী ঘুরে বেশ কিছু পাম্প বন্ধ, সেই পাম্প বন্ধের যে প্রভাব সেটি কিন্তু পাম্প খোলাগুলিতে পড়ছে। তবে অন্যদিক থেকে আরেকটু বলতে চাই যে এখানকার আগামীকাল ঠিক সকাল 6টা থেকে ফুয়েল পাস ছাড়া এখানকার যে আগত চালকরা তারা কিন্তু তেল পাবেন না, যার জন্য রেজিস্ট্রেশন করতে বলা হচ্ছে ফুয়েল পাস। এই ছিল আমার কাছে রাজধানীর তেল সরবরাহের সর্বশেষ খবর। সিলেটে আছেন আমাদের আরেক সহকর্মী জয়ন্ত, জানবো ওখানকার তেল সরবরাহের পরিস্থিতি। বাংলাদেশের অন্যান্য জেলায় জ্বালানি তেলের সংকট, দীর্ঘ লাইন, ভোগান্তি থাকলেও সিলেটের ব্যতিক্রমী চিত্র। সিলেটে কিন্তু দীর্ঘ লাইন নেই, ভোগান্তি নেই, তীব্র সংকট নেই জ্বালানি তেলের। তবে কিছুটা ঘাটতি রয়েছে বলছেন পাম্প মালিকেরা। তারা বলছেন চাহিদা অনুযায়ী তারা সরবরাহ পাচ্ছে না ডিপো থেকে। এর কারণ হিসেবে তারা সংশ্লিষ্ট দপ্তরের দুর্বল নীতি এবং রেশনিং পদ্ধতিতে যে ডিপো থেকে তেল সরবরাহ করছে এটিকে আসলে তারা দায়ী করছেন। এছাড়াও সিলেটে আমরা বেশ কয়েকটি পাম্প ঘুরেছি, সিলেটের শহরে এবং শহরের বাইরের।
সকল পাম্পে দেখেছি প্রয়োজন অনুযায়ী, চাহিদা অনুযায়ী যারা গ্রাহক তারা কিন্তু তেল পাচ্ছেন। জানিয়ে রাখতে চাই, সিলেট বিভাগে 114টি পাম্প রয়েছে, এর মধ্যে সিলেট মহানগরীতে 45টি, সিলেট জেলায় 70টি পাম্প রয়েছে। সকল পাম্পে কিন্তু প্রতিদিন পেট্রোল, অকটেন এবং ডিজেলের প্রায় 11 লাখ লিটার জ্বালানির চাহিদা রয়েছে। এর মধ্যে 8 লাখের উপরে চাহিদা ডিজেলের, বাকি 2.5 লাখ হচ্ছে পেট্রোল ও অকটেনের। সেই চাহিদা অনুযায়ী কিছু ঘাটতি রয়েছে এমনটাই আসলে তারা বলছেন। এছাড়া জানিয়ে রাখতে চাই, আমাদের কাছে ডিপো থেকে মজুদের কিছু তথ্য আমাদের কাছে রয়েছে। তারা বলছেন যে মজুদ রয়েছে, তাদের কাছে পরিমাণ মতো তারা চাহিদা অনুযায়ী দিতে পারছে। বলা যায় অন্যান্য জেলায় যে সংকট সেটি সিলেটে নেই। সিলেটের ডিপো সংশ্লিষ্ট যারা তারা বলছেন যে আসলে তারা সরকারি যে নির্দেশনা সেই রেশনিং পদ্ধতিতে তারা তেল সরবরাহ করছে পাম্প মালিকদের কাছে, এর বেশি তারা দিতে পারবে না। এই হচ্ছে আমাদের সিলেটের যে পাম্পে গ্রাহকরা আসছেন চাহিদা অনুযায়ী তেল পাচ্ছে, এটির সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম সিলেটে, তার আগে ছিলাম রাজধানীর আসাদ গেটে। দুপুরের সময় আরও থাকছে। শহরের ওপর চাপ কমাতে চট্টগ্রাম সিটিতে যুক্ত হচ্ছে 6 উপজেলা। তৈরি করা হবে 2টি স্যাটেলাইট টাউন। সেতু ফ্লাইওভারে টোল বন্ধ না হলে পরিকল্পনা ব্যর্থ হওয়ার শঙ্কা। মানবিক চিকিৎসক খ্যাত ডাক্তার কামরুল ইসলামের হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে শেরেবাংলা নগর থানার কথিত যুবদল নেতার বিরুদ্ধে। টাকা না পেয়ে হুমকি ধমকি ও আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হেনস্থার অভিযোগ ডাক্তার কামরুলের। ঘটনা শুনে রাতেই হাসপাতালে ছুটে যান যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি। চাঁদা দাবিকারী দলের কেউ নয় দাবি করে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থার আশ্বাস কেন্দ্রীয় নেতাদের। শুক্রবার রাত 8:40 সিসিটিভি ফুটেজে দেখা যায় রাজধানীর শ্যাবলীর একটি হাসপাতালে দলবল নিয়ে হাজির স্থানীয় এক নেতা। যুবদলের নাম ভাঙিয়ে চাঁদার দাবিতে হুমকি দিতে দেখা যায় তাকে। হাসপাতালটি 2000-এর বেশি মানুষকে বিনা পারিশ্রমিকে কিডনি প্রতিস্থাপনকারী চিকিৎসক ডাক্তার কামরুল ইসলামের মানবিক কাজের স্বীকৃতি হিসেবে তিনি দেশে বিদেশে সমাদৃত। শুধু শুক্রবারই নয়, 5 আগস্টের পর থেকেই নানাভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে হাসপাতাল থেকে চাঁদা দাবি করে আসছেন স্থানীয় এই কথিত নেতা। চাপে ফেলতে ডাক্তার কামরুলকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হাসপাতালের সামনে মব তৈরিরও অভিযোগ তার বিরুদ্ধে। 5 আগস্টের পরে পরিচয় দেয় আপনাদের এরকম যে এখানকার সে নাকি কমিশনার দাঁড়াবে, সে হবে যাবে, এসব বলে এবং ভয় দেখায়। তোকে করবো, নামটা বলছে মঈন। ডাক্তার কামরুল ইসলামের অভিযোগ, চাঁদাবাজির ঘটনায় শুরু থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা, মেলেনি প্রতিকার। পুলিশ আসে কিন্তু কোনো ওদের পুলিশও ভয় পায় মনে হয়, আমি জানি না কি জন্য। তারপর আমি আর্মির ইয়েতেও জানাইছি, আর্মি এখানে ক্যাম্প ছিল শেরেবাংলা নগর, ওনাদের আমি ফোন দিলাম, কিন্তু আমার এক বন্ধু তাকে দিয়ে ফোন করালাম। অভিযোগ শুনে মধ্যরাতেই হাসপাতালটিতে ছুটে যান যুবদলের কেন্দ্রীয় নেতারা। ডাক্তার কামরুলকে আশ্বাস দেন সব ধরনের সহযোগিতার। যুবদলের কেউ এখানে আসে নাই, আসবে না ইনশাল্লাহ, দায়িত্ব আমরা নিলাম। আইন প্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারাও ইতিমধ্যে মাঠে নেমেছে। অভিযুক্ত মঈনুদ্দিন নিজেকে শেরেবাংলা নগর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পরিচয় দিলেও কেন্দ্রীয় নেতারা বলছেন যুবদলের সঙ্গে কোনো সম্পর্ক নেই তার। 5 আগস্টের পর থেকে যেখানেই আমরা মেসেজ পেয়েছি যে এরকমের কোনো ঘটনা, আমরা কিন্তু সাথে সাথে সেখানে আমরা তদন্ত করার ব্যবস্থা করেছি। যুবদলের কথা বলতেছে, কিন্তু যুবদলে এই নামে কেউ কিন্তু আমাদের নাই। দ্যাট মিনস সংগঠনের নামটা তারা ব্যবহার করতেছে। মানব সেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে 2022 সালে স্বাধীনতা পদকে ভূষিত হন ডাক্তার কামরুল ইসলাম। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফর্ম বিক্রি করছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল থেকে ভিড় করেন মনোনয়ন প্রত্যাশীরা। গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালনকারীরা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংরক্ষিত 36টি নারী আসনের বিপরীতে দলীয় মনোনয়ন পেতে শনিবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো উৎসবমুখর পরিবেশ বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হতে থাকেন মনোনয়ন প্রত্যাশীরা।
বিএনপির মনোনয়ন পেতে সাবেক ছাত্রনেত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটির প্রবীণ নেতারাও এখন দৌড়ঝাঁপ করছেন। যোগ্য প্রার্থীর তালিকায় উঠে এসেছে অনেক শিল্পীর নামও। সকালে দলীয় ফর্ম সংগ্রহ করেছেন সঙ্গীত শিল্পী কনক চাপা সহ আরো অনেকে। যোগ্যতা, অভিজ্ঞতা এবং বিগত সময়ে মাঠের ভূমিকা সবকিছু বিবেচনা করেই নারী আসনের মনোনয়ন চূড়ান্ত করবে বলে আশা মনোনয়ন প্রত্যাশীদের। মহান সংসদে দাঁড়িয়ে এই জনগণের কথা বলতে চাই, জনগণের দুঃখের কথা বলতে চাই। দল তাগিদের মূল্যায়ন করবেন, তাগিদের পাশাপাশি মেধা এবং যোগ্যতা সবকিছু মিলে ইনশাল্লাহ আমি আশাবাদী। শেরপুর এবং জামালপুর সংসদীয় নারী আসনের মনোনয়ন প্রত্যাশী। তো আমি মনে করি দল আমাকে মনোনয়ন দিবে, আমি মনোনয়ন প্রত্যাশী। বাংলাদেশ থেকে সমস্ত ধরনের গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা এগুলো চিরতরে নির্মূল আমি ইনশাল্লাহ করতে চাই। সংসদ নির্বাচনের মতো সংরক্ষিত আসনে প্রার্থী বাছাই করবে দলটি। কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছেন, তাদের অগ্রাধিকার দেয়া হবে। গতকাল, আজকে এবং আগামীকাল এই 3 দিন ফর্ম বিতরণ এবং জমা নেওয়া এই দুটো অব্যাহতভাবে চলবে। আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে এবং যাদের দক্ষতা রয়েছে পার্লামেন্টে কথা বলার অত্যন্ত যুক্তি সহকারে এবং সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে তাদেরকেই নিশ্চয়ই দল বাছাই করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। রোববার শেষ হচ্ছে মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রম। 21 এপ্রিল জমাদানের শেষ সময় হলেও এরই মধ্যে জমা পড়েছে 2 শতাধিক ফর্ম। রাজুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। জনগণের স্বার্থ রক্ষায় সরকারকে ছাড় দেবে না 11 দল, এমন হুঁশিয়ারি দিয়ে জামাত আমির বলছেন আবারও অধিকার পিষ্ট করার ষড়যন্ত্র শুরু হয়েছে। রাজধানীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলনে জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করার হুঁশিয়ারি দেন বিরোধী দলের নেতারা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে অংশ নেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, ক্ষমতার স্বার্থে গণবিরোধী রূপ ধারণ করেছে সরকার। জামায়াত নেতারা বলছেন, যারা গণভোটের রায়ে আস্থা রাখেনি তারা ফ্যাসিবাদের পথে হাঁটছে। যেখানে নির্বাচন হয়েছে, গণভোট হয়েছে, তারা সেই গণভোটের সাথে বেইমানি করেছে। সেই গণভোটের সাথে বাংলাদেশের জনগণের সাথে তারা গাদ্দারি করেছে, প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ারি দেন, জনগণের স্বার্থ রক্ষায় সরকারকে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। জনগণকে সাথে নিয়ে জনগণের মুক্তির আন্দোলন আমরা গড়ে তুলব। এই আন্দোলনে জনগণের অধিকারের ব্যাপারে আমরা সরকার কিংবা যে কোনো কর্তৃপক্ষকে ইনশাআল্লাহ চুল পরিমাণ ছাড় দেব না। সম্মেলনে অ্যাডভোকেট আতিকুর রহমানকে সভাপতি এবং লস্কর মোহাম্মদ তসলিমকে সেক্রেটারি করে শ্রমিক কল্যাণ ফেডারেশনের 75 সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। পরীক্ষা নিরীক্ষা নয়, পাকিস্তান সিরিজের দলটাই থাকলো নিউজিল্যান্ডের বিপক্ষে। পরিকল্পনায় স্থিতিশীলতা রাখতে চায় নির্বাচকরা। বিশ্বকাপের দল চূড়ান্ত 6 মাস আগে। বোয়ালখালী, আনোয়ারা, পটিয়া, হাটহাজারী, রাঙ্গুনিয়া ও সীতাকুণ্ডকে যুক্ত করে নতুন মাস্টার প্ল্যান চূড়ান্ত করতে যাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। শহরের উপর চাপ কমাতে 1 সিটি 2 টাউন কনসেপ্টে সীমানা বাড়িয়ে 1255 বর্গ কিলোমিটার করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। তবে শাহ আমানত সেতু, কালুরঘাট সেতু এবং পতেঙ্গা ফ্লাইওভারের টোল প্রথা বন্ধ না হলে নতুন এলাকার সংযুক্তি ব্যর্থ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধিভুক্ত 170 বর্গ কিলোমিটারের বাইরে গিয়ে প্রথমবারের মতো উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া, হাটহাজারীর ফতেহাবাদ কাটিরহাট, রাঙ্গুনিয়ার কাপ্তাই গোডাউন, দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী, পটিয়া এবং আনোয়ারাকে নিজেদের সীমানায় আনার পরিকল্পনা অনেকটা চূড়ান্ত করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। 2022 সাল থেকে শুরু হওয়া মাস্টার প্ল্যান প্রণয়নে এবার নগরকে ছড়িয়ে দিতে যুক্ত করা হচ্ছে 6টি উপজেলাকে। মূল শহরটা যদি কর্ণফুলীর এই পারে থাকলেও ওই পারেও একটু নাগরিক সুবিধা দিয়ে একটি দ্বিতীয় নগর হবে, যেটা 1 সিটি 2 টাউন। নতুন মাস্টার প্ল্যান বাস্তবায়নের ক্ষেত্রে নিজেদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি অংশীজন সংস্থাগুলোকে এই প্রক্রিয়ায় সংযুক্ত করার পরামর্শ এই প্রকৌশলী নেতার। এটাকে ফলপ্রসূ করতে গেলে তার
ক্যাপাসিটিকে বাড়াতে হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী উত্তর এবং দক্ষিণ চট্টগ্রামে নাগরিক সুযোগ সুবিধা সম্বলিত দুটি স্যাটেলাইট টাউন গড়ে তোলা হবে। একই সঙ্গে থাকবে শিল্প কারখানা গড়ে তোলার আলাদা প্রকল্প। শহর কেন্দ্রিক যদি হয় তাহলে কিন্তু হবে না, ওই সমস্ত জায়গার মানুষ এই জায়গায় আসবে না। তো সুতরাং তাদেরকেও সেই সমস্ত ফ্যাসিলিটিস দিয়ে ওই সমস্ত জায়গায় তৈরি করতে হবে। চট্টগ্রাম শহরের অভ্যন্তরে চলাচলের জন্য যেমন শহীদ ওয়াসিম ফ্লাইওভারে টোল দিতে হয়, তেমনি জেলার আনোয়ারা যেতে পতেঙ্গা টানেল, পটিয়া যেতে শাহ আমানত সেতু এবং বোয়ালখালীতে দিতে হয় কালুরঘাট সেতুর টোল। আর এই উপজেলাগুলোকে সংযুক্ত হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টার প্ল্যানে। শহরের মাঝখানে যদি নদী থাকে তাহলে দুপারে টোল নেওয়া, দুই পারে জনসাধারণ থেকে টোল নেওয়ার কোনো আইন নাই, বিধান নাই। চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ব্যাটিং চূড়ান্ত হলে চলতি বছরের ডিসেম্বরের আগে অনুমোদনের জন্য পাঠানো হবে এই মাস্টার প্ল্যান। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 2 সপ্তাহ ধরেই সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন ও পাম তেল। আর বোতলজাতের দাম বাড়াতে না পারায় বাধ্য করা হচ্ছে অন্য পণ্য কিনতে। এ ব্যাপারে আগামীকাল বৈঠকে বসার কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সরকারের বেঁধে দেওয়া দাম 176 টাকা হলেও রাজধানীর কারওয়ান বাজারেই 1 লিটার খোলা সয়াবিন তেল কিনতে গুনতে হচ্ছে 184 টাকা। খোলা তেলে কোনো সংকট নেই আল্লাহর রহমতে। এমনি বোতল যাতে একটু চাপ আছে। আমার এখানে প্রতিদিন চাহিদা আছে 20 কার্টন 25 কার্টন, সেই জায়গায় যদি আমি 1 কার্টন পাই তাহলে আমি চলতে পারবো। মানুষ এখন ওই হাহাকার দেখে একটু বেশি পরিমাণ নেয়, যেমন যার দরকার 10 লিটার হেনায় 20 লিটার, যার দরকার 5 লিটার হেনায় 10 লিটার। তবে তীব্র সরবরাহ সংকটে পড়া ভোজ্য তেলের বাজারে বোতলজাত সয়াবিন তেল সরকার নির্ধারিত দামে বিক্রি হলেও বিক্রেতারা অন্য পণ্য কিনতে বাধ্য করছেন এমন অভিযোগ ক্রেতাদের। তবে এজন্য ডিলার ও কোম্পানির মালিকদের দায়ী করছেন বিক্রেতারা। কোম্পানি আমাদেরকে বলে যে আমার সয়াবিন তেল নিতে হলে 5 লিটার সরিষার তেল 1 কার্টন নিতে হবে, আর 1 কার্টন নিলেই 1 পিস 5 লিটার নিতে হবে। চাহিদা অনুপাতে তেল একটু পাওয়া যাচ্ছে কম, মানে রিফ্রেশিং করতে একটু সময় লাগতেছে কোম্পানি বলতেছে। এমন বাজার বাস্তবতার মধ্যেও পাম তেল সরকার নির্ধারিত দামে বিক্রির কথা জানালেও ব্যবসায়ীরা জানান লিটারে 13 টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে মিল মালিকদের সংগঠন। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 9 টাকা বাড়ানোর দাবিও রয়েছে তাদের, যা নিয়ে রোববার বৈঠকে বসার কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিল ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। ঐতিহাসিক চন্দ্রাভিযান শেষে নিরাপদে পৃথিবীতে ফিরলেন 4 নভোচারী। স্থানীয় সময় শুক্রবার বিকেল 5:07 প্রশান্ত মহাসাগরে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে সফলভাবে অবতরণ করেন আর্টেমিস 2 মিশনের নভোচারীরা। 2028 সালে মানুষকে চাঁদে পাঠানোর আশা নাসার। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। সফলভাবে 10 দিনের রোমাঞ্চকর চন্দ্রাভিযান শেষে স্থানীয় সময় শুক্রবার বিকেল 5:07 ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে নিরাপদে অবতরণ করে ওরিয়ন মহাকাশযান। চাঁদের কক্ষপথ প্রদক্ষিণের ঐতিহাসিক অভিযান শেষ করে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী, যাদের প্রতীক্ষায় ছিল পুরো পৃথিবী। ইন্টিগ্রিটি নামের ওরিয়ন ক্যাপসুলটি প্রশান্ত মহাসাগরে প্যারাশুটের সাহায্যে অবতরণ করে। পরে উদ্ধারকারী দল দ্রুত ক্যাপসুলটি ঘিরে ফেলে এবং হেলিকপ্টারের মাধ্যমে 4 সদস্যের ক্রুকে নিরাপদে সরিয়ে নেয়। উড়োজাহাজে করে তাদের হিউস্টনের জনসন স্পেস সেন্টারে নেওয়া হয়। ওরিয়ন ক্যাপসুলের ভেতরে থাকা 4 নভোচারী সুস্থ আছেন বলে জানিয়েছে নাসা। নভোচারীদের ফেরার দৃশ্য দেখতে সান ডিয়েগো এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামে ভিড় করেন শত শত মানুষ। হাততালি আর আনন্দ উল্লাসে মেতে ওঠেন তারা। এমন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে উচ্ছ্বাসিত তারা। আমি যখন 2 বছরের শিশু ছিলাম তখন চাঁদে অবতরণের ঘটনা দেখেছিলাম, আর এখন জীবনের এত বছর পর আবারও সেই চন্দ্র অভিযান দেখলাম। এটা যেন আমার পুরো জীবনের একটা পূর্ণ চক্র। সত্যি খুব উত্তেজনাপূর্ণ ছিল। তারা সেখানে গিয়ে নিরাপদে ফিরে আসতে পেরেছেন, এটা সত্যিই খুব আনন্দের। আজ আমি একজন গর্বিত আমেরিকান। গেল 1 এপ্রিল যুক্তরাষ্ট্রের রিড ওয়াজম্যান, ক্রিস্টিনা কোচ, ভিক্টর গ্লোভার, কানাডার জেরেমি হ্যানসেনকে নিয়ে শুরু হয়েছিল এই মহাকাশ যাত্রা। মিশনটি একাধিক নতুন ইতিহাস গড়েছে। রেকর্ড গড়েছে চাঁদের দূরবর্তী অংশে গিয়ে। চাঁদের দক্ষিণ মেরুতে মানুষের ঘাঁটি গড়ার লক্ষ্য নিয়ে পরিচালিত হয়েছে আর্টেমিস 2 মিশন।
নভোচারীরা এই চন্দ্র অভিযানে বিরল অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন। তারা চন্দ্রপৃষ্ঠে অন্তত 6টি উজ্জ্বল উল্কাপাতের ঝলক সরাসরি দেখেছেন। আর্টেমিস 2 অভিযানটি ছিল 2028 সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে মানুষের পদচিহ্ন ফেলার নাসার পরিকল্পনার একটি পরীক্ষামূলক ধাপ। নাসা প্লাস, অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স ও অ্যাপল টিভিতে ঐতিহাসিক এই প্রত্যাবর্তন সরাসরি সম্প্রচার করা হয়। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 ওয়ানডের জন্য বাংলাদেশের 15 সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। নিজেদের প্রথম অ্যাসাইনমেন্টে কোনো পরীক্ষা নিরীক্ষার দিকে হাঁটেনি সুমন বাহিনী। পাকিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ জয়ী দলের সদস্যদেরকেই রেখে দেওয়া হয়েছে এখানেও। তবে পরবর্তীতে দল নিয়ে পরীক্ষা চালানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক। কিউইদের বিপক্ষে মেহেদী হাসান মিরাজের সঙ্গী হিসেবে আছেন সৌম্য, সাইফ, তানজিদ তামিম, শান্ত, হৃদয়, লিটন, আফিফ, অঙ্কন, রিশাদ, তানভীর, মোস্তাফিজ, তাসকিন, শরীফুল এবং নাহিদ রানা। প্রথম 2 ওয়ানডের পারফরমেন্সের উপর ভিত্তি করে দেয়া হবে শেষ ম্যাচের স্কোয়াড। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কিছুক্ষণ পর আস্থার সংকটে তেহরান, হরমুজ খোলার হুঁশিয়ারি ট্রাম্পের। পারমাণবিক অস্ত্রের পথ না ছাড়লে ফের হামলার হুমকি। কমছে না হামের সংক্রমণ, সারা দেশে টিকাদান শুরু 20 এপ্রিল। আগে নেওয়া থাকলেও দিতে হবে ভ্যাকসিন। 45 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা। এবং ডেঙ্গু চিকুনগুনিয়া মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি ঢাকার 2 সিটির। দলীয় প্রভাবে থামবে না খাল উদ্ধার অভিযান, দখলকারীদের তালিকা করে ব্যবস্থার হুঁশিয়ারি। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মালিহা সোহরাওয়ার্দী। ধন্যবাদ নিবিড়। বিভাগীয় সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।